নমস্কার, জি24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। বাঙালির পর্যটন মানচিত্রে যেমন রয়েছে সাগর, তারই সঙ্গে কিন্তু বন একই রকমভাবে জড়িয়ে রয়েছে। আর বন মানেই যে নামটা প্রথম আসে, হলং। আর সেই হলং ইতিমধ্যেই কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে ছবি গতকাল থেকে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, কিন্তু সেই ছবি একটা কথা বারবার করে প্রশ্ন তুলে দিচ্ছে। বাঙালির পর্যটন মানচিত্রে বারবার করে হলং, তাকে নিয়ে অনেক গল্প, এখানে থাকার জন্য হুড়োহুড়ি, ছাই হয়ে গেল আগুনে পুড়ে কি করে, প্রশ্ন উঠছে সেই জায়গা নিয়ে। আর এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে আপনারা থাকবেন। আপনারা ফোন করবেন 40594020 এবং 4023 এই নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন বা বক্তব্য রাখতে পারেন, কারণ পর্যটন মানেই বাঙালি তার সঙ্গে জড়িয়ে রয়েছে। বাঙালি বেড়াতে যাবেই এবং হলং কিন্তু অগ্রাধিকার পাই। এবং তারই সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের যা বক্তব্য, বিভিন্ন বিষয়ে অভিযোগ আপনারা জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন 8588666174 এই নাম্বারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথিরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। জয়দীপদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের সঙ্গে ভ্রামণিক এবং লেখক শক্তিপদ ভট্টাচার্য, রয়েছেন বিশ্বজিৎ শাহ, সহ সভাপতি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশন। এদের প্রত্যেকের সঙ্গেই আমরা কথা বলবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি চলে যাব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আমরা জানি ইতিমধ্যেই পুরো বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বনমন্ত্রীর তরফ থেকে। নবান্ন পুরো বিষয়ে দেখছে, কিন্তু দমকল মন্ত্রীর ঠিক কি বক্তব্য? ফায়ার অডিট নিয়ে কোনো বক্তব্য কি উঠে আসছে? দেখো শিলাদিত্য, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই ঘটনার পরে যেটা আমরা যখন নিজেরা অনুসন্ধান করতে শুরু করি, সেই সময় কিন্তু দুটো তথ্য আমাদের কাছে উঠে এসেছিল। সেই দুটো তথ্যের মধ্যে প্রথম তথ্য হচ্ছে যে নির্দিষ্টভাবে এই হলংয়ের বাংলোর কিন্তু ফায়ার অডিট হয়েছিল 23/11/23, সেই অর্থাৎ গত বছরের নভেম্বর মাসে হলংয়ের এই কাঠের বাংলোর ফায়ার অডিট হয়েছিল। এই তথ্য আমাদের কাছে উঠে আসে। দ্বিতীয় যে তথ্য উঠে আসে সেই তথ্য হচ্ছে এই ফায়ার অডিটের সময় কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়েছিল এই বাংলোর যারা কর্তৃপক্ষ, যে এখানে এই উডেন বাংলো, অর্থাৎ যেটা একটা দাহ্য, সেই উডেন বাংলোয় ফায়ার ফাইটিং এর প্রাথমিক ব্যবস্থাগুলো নেই, অবিলম্বে সেটা প্রাথমিক ব্যবস্থাগুলো নিতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। এবং কার্যত পরবর্তীকালে আমরা যখন দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলি, তিনি সেক্ষেত্রে স্বীকার করেন। তিনি বলেন যে হ্যাঁ, এক্ষেত্রে অডিট হয়েছিল, অডিটে নির্দিষ্ট সুপারিশ হয়েছিল, যদিও সুপারিশে ঠিক কি বলা হয়েছিল সেই বিষয়ে তিনি নির্দিষ্টভাবে জানাতে চাননি। তার স্পষ্ট বক্তব্য ছিল এটা ইন্টারনাল বিষয়, এই বিষয়টা নিয়ে আমরা কিছু বলবো না। কিন্তু তিনিও যেটা বলছেন যে এক্ষেত্রে হ্যাঁ, ওই বাংলোর কিন্তু অডিট হয়েছিল, নির্দিষ্ট যে নিয়ম রয়েছে বছরে একবার করে অডিট করা, সেই নিয়ম অনুযায়ী কিন্তু গত বছরের নভেম্বর মাসে ওই বাংলোর অডিট হয়েছিল। কিন্তু আমাদের কাছে কিন্তু এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে আমাদের কাছে কিন্তু এক্ষেত্রে আরও একটা তথ্য এসেছিল যে ওই অডিটের পরে যে সুপারিশ করা হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে কাঠের যে বাংলো, সেই বাংলোতে কিন্তু কার্যত সেক্ষেত্রে ফায়ার ফাইটিং এর প্রাথমিক যে ব্যবস্থাগুলো থাকার দরকার সেই ব্যবস্থাগুলো নেই, সেক্ষেত্রে অবিলম্বে সেই ব্যবস্থা নিতে হবে, এমনটাই কিন্তু ওই ফায়ার অডিটে সুপারিশ করা হয়েছিল। সেই তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। যদিও দমকল মন্ত্রী সেক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে সুপারিশ করা হয়েছিল, কিন্তু কি সুপারিশ করা হয়েছিল সে বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলছেন না। তবে এক্ষেত্রে যে বিষয়টা আসছে যে এই যে হলংয়ের যে বাংলো, সেই বাংলোর কিন্তু ফায়ার অডিট হয়েছিল এবং সেক্ষেত্রে নির্দিষ্ট সুপারিশও করা হয়েছিল। এবং আমাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা জানতে পারছি যে এক্ষেত্রে যে ফায়ার অডিট হয়েছিল সেখানে কিন্তু ওই বাংলোতে নির্দিষ্টভাবে প্রাইমারি লেভেলের যে ফায়ার ফাইটিং সিস্টেমটা যে কোনো উডেন বাংলো বা উডেন স্ট্রাকচারে থাকতে হয়, সেইটা যাতে করা হয়, তার জন্য কিন্তু অবিলম্বে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য কিন্তু সুপারিশ করা হয়েছিল। শ্রেয়সী, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। অর্থাৎ প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল ফায়ার ফাইটিং এর জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু জি24 ঘন্টায় আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা শুনে নেব রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, তিনি এই পুরো বিষয় নিয়ে ঠিক কি বলেছেন। শর্ট সার্কিটটা শুধু এসি থেকেই হয় আপনাদেরকে কে বলেছে? আপনারা যেটা বলছেন যে এসি চালানো হয়েছে, সেটাই আপনারা জানলেন বা কি করে? আমাদের যেহেতু এখনো বলছি তদন্ত চলছে এবং তদন্ত চলবে। আমার ডিপার্টমেন্টের যেসব কর্মীরা দিনরাত জঙ্গলকে আগলে রাখেন, তাদের জন্য কতটা দুঃখজনক ব্যাপার সেটা আমি ডিপার্টমেন্টে আছি বলে আমি বলতে পারি। মিটিং করেছি আমরা, যেহেতু নবান্নে আমাদের এসএস সাহেবকে ডেকে পাঠানো হয়েছে, তো উনি ফিরে আসলে আমরা মিটিং করবো এবং মিটিং করার পর আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, একটা কমিটি হচ্ছে, কমিটিকে আমরা পাঠাবো তদন্ত করার জন্য। কারণ
না তদন্তে আমরা বলতে পারবো না যে সঠিক কি কারণের জন্য আগুনটা লেগেছে। কি কারণের জন্য আগুন লেগেছে এবং মূলত কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে, এবং মিটিং এই মুহূর্তে কিন্তু রাজ্যের বনমন্ত্রী করছেন, সেই আপডেটও আপনাদেরকে অবশ্যই করে দেবো। আমাদের প্রতিনিধিরা রয়েছে। জয়দীপ দা, কতটা এই মুহূর্তে চিন্তার বা হতাশার হলং বনবাংলো পুড়ে যাওয়া? দেখুন, কালকে রাত্রির থেকে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে। মানে এর থেকে হতাশা আর কিছু হতে পারে না। যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের একটা আইকনিক ফরেস্ট বাংলো বলে আমি মনে করি হলংকে, যার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, অনেক স্মৃতি, অনেক ইতিহাস, তো সেটা এইভাবে শেষ হয়ে গেল, এটা মানে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। কিন্তু দেখুন, এন্ড অফ দ্য ডে একটা অ্যাক্সিডেন্ট তো একটা অ্যাক্সিডেন্টই। আমরা এখন সেটা নিয়ে বিশ্লেষণ করব, আমরা হয়তো চেষ্টা করব, অনেক রকম কন্ট্রোভার্সি কিছু লোক তৈরি করার চেষ্টা করবেন, আমি সেটা আমি বুঝতেই পারছি। এবং দেখুন, যে কোনো জিনিস যখন খারাপ কিছু হয় তখন মানুষ সেটাকে নিয়ে আলোচনা করেন, কিন্তু যখন একটা সিস্টেম চলে তখন তার ইন্ট্রোস্পেকশনটা কিন্তু হয় না। আমরা এরকম অনেক ঘটনা দেখেছি। শুধু আজকে হলং বাংলো পুড়ে গেছে বলে আমরা এখানে এই আলোচনাটা করছি, কারণ এটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং এটা আমাদের যেটা বলছিলাম পশ্চিমবঙ্গের মানচিত্রে এটা একটা আমাদের গর্বের জায়গা ছিল এই হলংয়ের বনবাংলো। কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের এইটার থেকে শিক্ষা আমরা কি নিতে পারি যাতে আরও এই ধরনের ঘটনা না ঘটে। এবং আমি নিশ্চিত যেভাবে বনমন্ত্রী মহাশয়া যেভাবে রেসপন্ড করেছেন, এবং সেটাই আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে উনি এইভাবেই এটাকে রেসপন্ড করবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে উনি এটাকে নিয়ে যথেষ্ট ওয়াকিবহল, এবং উনি যেভাবে এটাকে টেক আপ করেছেন, এবং এই বিষয়টাকে আমরা যাতে আরও মানে কঠিনভাবে এটাকে দেখতে পারি, খুব যাকে বলে মানে আতশ কাঁচের নিচে যাতে এটা আমরা দেখতে পারি। এবং আমার মনে হয় যাতে ভবিষ্যতে যখন আবার এই বাংলোটা নিশ্চয়ই তৈরি করার পরিকল্পনা হবে, তখন আমার মনে হয় আজকেই সেই দিন যখন আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটা আবেদন করব যে আপনি এই হিস্ট্রিটাকে আরেকবার রিক্রিয়েট করুন। এটা উডেন বাংলো, আমাদের একটা ঐতিহ্যবাহী স্ট্রাকচার। আমার মনে হয় সেই স্ট্রাকচারটাকেই যদি আমরা আবার রিক্রিয়েট করতে পারি সবার শুভেচ্ছা নিয়ে, সবার সহযোগিতায়, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। জয়দীপদা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছেন। জয়দীপদা, খালি একটুখানি সকলের জন্য জানিয়ে রাখি, হলং বাংলোর অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে, এবং তারই সঙ্গে কারা ডিউটিতে ছিলেন তা খতিয়ে দেখা হবে বলেও কিন্তু ইতিমধ্যে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। এবং যে কথাটা বারবার করে উঠে আসছে, অর্থাৎ মূলত কিন্তু বাঙালির আবেগের সঙ্গে যেটা জড়িয়ে রয়েছে, আর এরই সঙ্গে ইতিমধ্যেই প্রতিক্রিয়া উঠে আসছে এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায় হলং বাংলো পুড়ে ছাই হয়ে যাওয়া নিয়ে কি বলেছেন আমাদেরকে শোনাবো। এই মুহূর্তে আমি হিমাচল প্রদেশে একটি এক্সপিডিশনে আছি। যখন শুনলাম যে হলং বাংলো এরকমভাবে ভস্মীভূত হয়েছে, সবই খুবই অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভ্রমণ পিপাসু বাঙালিদের ক্ষেত্রে তো আরও বেশি। এরকম একটি ঐতিহাসিক হলং বাংলো, আমি জানি না কী করে এই ঘটনা ঘটলো, তো খুবই মর্মান্তিক এই ঘটনা, আমাদের খুবই ব্যথিত করেছে। আর যেমনটা বলছিলাম, অর্থাৎ বাঙালির কিন্তু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, তার সঙ্গে কিন্তু যদি কানেক্ট করা হয়, এই আবেগের জায়গাটা কিন্তু হলংকে কেন্দ্র করে রয়েছেই। মাত্র 1 মাস আগেই অভিনেতা বিশ্বনাথ বসু তিনিও গিয়েছিলেন। তার কি বক্তব্য এই পুরো বিষয়ে জানার পর শোনাবো। বারবার মনে হচ্ছে যে এটা কেমন করে হতে পারে। এই তো গত মাসের 21শে জুন, মানে একটা দিন পরেই আমরা গিয়েছিলাম হলং বাংলোতে, মানে জলদাপাড়া ফরেস্ট। দুপুরবেলা পেট পুড়ে খেলাম, গন্ডার দেখলাম, হাতি দেখলাম, হাতির শাবক দেখলাম, আবার দূরে গিয়ে ট্রাইবাল নাচও দেখেছিলাম। একটা দিন, উজ্জ্বলতম দিন সারা বছরের আমার এবং আমার পরিবারের কাছে। কালকে যখন দাউ দাউ করে জ্বলছিল, দেখি না কখনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেতে পোস্টও করি না কোনো মৃত্যু, ধ্বংস বা বিপদের কথা। ভালো লাগে না, মানুষ জেনেই যায়। তো কালকের পরের থেকে আজকে মনে হচ্ছে ওইরকম করে সাজানো একটা জায়গা, অত মাটির কাছাকাছি আমাদেরকে এতটা আনন্দ দিল, আর সে কী করে নিঃশেষ হয়ে গেল। আশায় থাকলাম আবার নতুন করে গড়ে উঠবে, আবার আমরা যাব ময়ূরের ডাক শুনতে, পাখির কলতান শুনতে, আবার হলং বাংলোর সামনে যাব।
ভ্রামণিক এবং লেখক শক্তিপদ ভট্টাচার্য রয়েছেন, তার কাছে যাব। শক্তিপদ বাবু, বাঙালির বেড়ানোর সঙ্গে আপনার লেখায় মাঝে মধ্যেই উঠে এসেছে, আমরা জানি, আমি যদি খুব ভুল না বলি 50 বছরের পুরনো হলং বাংলো সেটা পুড়ে যাওয়া কতটা বেদনা? আসলে কালকে থেকে যখন খবরটা শুনেছিলাম খুব বরদাস্ত হয়ে পড়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় কোনো ছবিটাকে আমি লাইক দিতে পারি। আসলে 1967 হলং বাংলোর যে স্থাপনা, তারপর থেকে এই দীর্ঘ 50 বছরের উপর সময় ধরে হলং বাংলো একটা আলাদা দর্শনীয় স্থানের মতো হয়ে গেছে। অনেকে হয়তো ওখানে থাকতে পারতেন না, কিন্তু যেতেন, গিয়ে দাঁড়াতেন, তার সামনে ছবি তুলতেন। আসলে একটা কাঠের বাংলো। আসলে ভ্রমণের সাথে কিছু রিলেট করে, শুধু বেড়ানোর সাথে কিছু জিনিসগুলো সেগুলো মানুষ গিয়ে আবেগে জড়িয়ে পড়ে। জঙ্গলে অনেক গাছ আছে, যে গাছগুলো বেড়াতে গিয়ে মানুষ মাঝে মাঝে গিয়ে সেখানে তারা জড়িয়ে থাকে, জানেন তো, ভালো লাগে। তো এই হলং বাংলোর মধ্যে জড়িয়ে থাকাটা, সেই জড়িয়ে থাকাটা আর যাবে না। যে মানুষগুলো একসময় ওখানে যেত, ওই হলং বাংলোতে গিয়ে তাকে কত কবিতা কাব্য পড়ে উঠেছে, নানান লেখার মধ্যে উঠে এসছে, সেটা পুরো ছাই থেকে এটা খুব বেদনার, খুব বেদনার। কারণ আমরা দেখেছি যে বাংলার জঙ্গলের ভেতর থেকে খুব কম জায়গা আছে যেখানে জীবজন্তু উপভোগ করা যায়। হলং বাংলো ছিল অন্যতম একটা। তার খুব কাছাকাছি একটা সাইড স্ট্রিট ছিল, যেখান থেকে অন্য পশুরা এখানে সৌন্দর্যটা আসতো এবং এখানে ওই বারান্দায় বসে উপভোগ করা যেত। এইটা খুব বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে হলং বাংলোটা নেই। এবং এটা কি বলবো, যে ওই সময়ের স্মৃতিগুলো সেগুলো খুবই ভিড় করে আসছে। শক্তিপদ বাবু, ঠিক এই জায়গাটা নিয়ে আপনার কাছে আসবো, যে ভাবাই যাচ্ছে না হলং বাংলোটা আর নেই। এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তপন দেব। সরাসরি তপনের কাছে চলে যাব। তপন, গতকাল এই ঘটনা ঘটে, তারপর অনেকটা সময় কেটে গিয়েছে, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল, তারপর আজকের ছবি ঠিক কি উঠে আসে? তপন। শিলাদিত্য, দেখো, গতকাল রাত থেকে যদি আমরা এই হলং বাংলোর অগ্নিকাণ্ডের ঘটনাকে কয়েকটা ভাগে ভাগ করি, তাহলে এমনটা হবে যে গতকাল রাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা হলং বাংলোটি। আজ সকাল থেকে কিন্তু ধাপে ধাপে তার পরিবর্তন ঘটতে থাকে। রাজ্যের বনমন্ত্রী কিন্তু তিনি নির্দেশ দেন এই তদন্তের। তারপর সিএফ, নর্থ বেঙ্গল ওয়াইল্ড লাইফ, তার নেতৃত্বে বন দপ্তরের আধিকারিকরা আসেন। তারপর জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন। এই মুহূর্তে এই হলং বাংলোতে তদন্তের জন্য কিন্তু জেলা পুলিশ সুপার নিজে এসছেন এবং ফরেনসিক টিম, জেলা পুলিশের যে ফরেনসিক টিম, সেই ফরেনসিক টিম কিন্তু এসছেন, তারা নমুনা সংগ্রহ করছেন। এটা গেল, সম্পূর্ণটা গেল গতকালের আগুন এবং ভস্মীভূত হলং বাংলো, তার যে প্রশাসনিক কাজকর্ম, সেই প্রশাসনিক কাজকর্ম। তারপরের পর্যায়ে হলো যে এখানকার মানুষরা কিন্তু আবেগে ভাসছেন। এখানকার মানুষ সকাল থেকে বহু মানুষ এই হলং বাংলোর যে গেট, সেই গেটের সামনে এসছেন এবং স্থানীয় যুবকরা তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ কিন্তু তারা কালো কাপড় পরেছেন, তারা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন, তারা মৌন মিছিল করেছেন এবং মানববন্ধন করেছেন যে তাদের যে হলং বাংলো, এই হলং বাংলোর যে ঐতিহ্য, তাদের যে পর্যটনের যে বিকাশ এই অঞ্চলে, এই ডুয়ার্স অঞ্চলে, তা ফিরিয়ে দিতে হবে সরকারকে এবং বন দপ্তরকে। তা নিয়ে এক প্রশ্ন এখানে একেবারে তপন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক শুধু তুলে ধরেনি, হলংকে কেন্দ্র করে যে আবেগ কাজ করেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আপামর পর্যটকদের মনে, সেটা নিয়েও কিন্তু বারবার আলোচনার বিষয় হয়েছে। আর কোন কোন দিকে আলোচনা আর পুরো বিষয়ের তথ্য আপডেট সবকিছু জানাবো বাংলা@5-এ একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত বাংলা@5-এ। হলং বাংলোয় আগুন লাগার ঘটনায় শুধু নয়, ভস্মীভূত কিন্তু কেন, এই কারণ অনুসন্ধান এবং তারই সঙ্গে বাঙালির আবেগের সঙ্গে যা জড়িয়ে, অর্থাৎ বাঙালির পর্যটন মানচিত্রে হলং জড়িয়ে, সেখানে আগুন লেগে ভস্মীভূত হয়ে যাওয়া কেন, তারই উত্তর খোঁজার চেষ্টায় কিন্তু আমরাও রয়েছি। কিন্তু নবান্নের তরফ থেকে এখনো পর্যন্ত পুরো বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে ঠিক কি বলা হয়েছে জানবো। এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, নবান্নের তরফ থেকে পুরো বিষয়ে ঠিক কি বলা হচ্ছে?
যেমনটা তুমি বলছিলে, হলং বাংলো অত্যন্ত ঐতিহ্যবাহী একটা বাংলো। 1967 সালে এই বাংলো তৈরি হয়েছে। কাজেই বুঝতেই পারছো 57 বছরের পুরনো এই বাংলো পর্যটকদের অত্যন্ত প্রিয় একটা ডেস্টিনেশন, এবং জঙ্গলের মধ্যে হওয়াতে এই বাংলোর প্রতি প্রত্যেকেরই কিন্তু আকর্ষণ। সেই রকম একটা বাংলো মুহূর্তের আগুনে ভস্মীভূত হয়ে গেল, এবং এমন একটা সময় যখন বন্ধ ছিল এই বাংলো, কি করে এই এত বড় একটা ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবেই প্রশাসন কিন্তু এই নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, এবং তার জন্য কিন্তু কমিটি গঠন করা হচ্ছে, ইনকোয়ারি কমিটি, এবং সেই কমিটিতে উচ্চপদস্থ আধিকারিকদের রাখা হয়েছে, এবং তারা গিয়ে নিজেরা যেরকম ভাবে তদন্ত করে দেখবেন যে এই সময় কারা ছিল, কিভাবে, কে প্রথম কার নজরে আসে, এই সমস্ত বিষয়গুলো তারা যেরকম ভাবে খোঁজ নেবেন। অন্যদিকে ফায়ার ডিপার্টমেন্টেরও সহায়তা তারা নিচ্ছেন, এবং ফায়ার ডিপার্টমেন্ট ফরেন্সিক তদন্ত করে দেখবে যে আগুন লাগার কারণটা ঠিক কি ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে যারা ওখানে রয়েছেন আধিকারিক এবং কর্মীরা, তাদের প্রত্যেককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কেউ যেন ওই ভবনে এখন যে অবস্থায় রয়েছে সেখানেই যেন সেইরকম অবস্থাতেই থাকে, কেউ কোনো রকম ভাবে না ঢোকে, কেউ যেন হাত না দেয় কোনো কিছুতে। কারণ ফরেন্সিক যে ইনকোয়ারি হবে তাতে রিপোর্টে কিন্তু আসবে যে ঠিক কি কারণে আগুন লেগেছিল। কাজেই আজকে মন্ত্রী বীরবাহা হাসদা, বন দপ্তরের মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা প্রত্যেকেই বৈঠক করেছেন, তারাও সিদ্ধান্ত নিয়েছেন, তারাও উদ্বেগ প্রকাশ করেছেন, এবং স্বাভাবিকভাবেই এর একেবারে পূর্ণাঙ্গ তদন্ত তারা চান, কারণ সঠিক কারণটা যাতে বেরিয়ে আসে। তাই বুঝতেই পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে হলং বাংলো, যেমনটা তোমাকে আগেই বললাম, যে শুধু যে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল তাই নয়, বন দপ্তরের কাছেও একটা প্রেস্টিজের বাংলো। কাজে সেই বাংলোর এরকম একটা পরিণতি, দুঃখজনক একটা পরিণতি, সেটাকে মোটেও ভালোভাবে দেখছে না নবান্ন বা বন দপ্তর। কাজেই তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, এবং যারা দোষী তাদের দোষীর শাস্তির ব্যবস্থাও করা হবে প্রয়োজনে। ধন্যবাদ সুতপা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। অর্থাৎ সরকার পুরো বিষয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা ভাবনা করছে, একেবারে কিন্তু স্পষ্ট হয়ে গেল সুতপা যে আপডেট আমাদের সামনে তুলে ধরেছে। একটু আগেই তপন দেব আমাদের প্রতিনিধি যে কথা জানাচ্ছিল, অর্থাৎ মানুষের আবেগ, স্থানীয় বাসিন্দাদের আবেগও এর সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে হলংকে কেন্দ্র করে। আজ তারা কি বলেছেন শোনাবো। আমরা এখানে আজকে এসেছি, আমরা যাদেরকে আপনি দেখছেন তারা সবাই পর্যটনের সাথে যুক্ত এবং এখানকার স্থানীয় বাসিন্দা। প্রথম থেকেই, ছোটবেলা থেকেই হলং আমাদের কাছে আবেগ। হলংকে নিয়ে আমরা হলংকে আমাদের নিজেদের একটা পরিবারের অংশ হিসাবেই দেখেছি। হলং বাংলো নস্টালজিক একটা ব্যাপার, সারা পৃথিবীর লোক হলংকে চেনে, আর আমাদের কাছে সেটা তো খেলার ঘর, সেটা তো আমাদের ছোট থেকে বেড়ে যাওয়ার ঘর। তো এই ঐতিহ্য যখন ধ্বংস হয়, আমরা তা নিজেদেরকে আর ঘরে আটকে রাখতে পারিনি। আমাদের মনে হয়েছে আমরা হলংয়ের বাংলোর কাছে কতটা সময় কাটাতে পারি সেটাই হয়তো ঠিকঠাক তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে। এখানকার ওয়েদারও বৃষ্টির, চারদিকে বৃষ্টি, কাজেই বাইরে থেকেও কোনো আগুনের টাচ হয়ে ওখানে চলে যাবে তাও কিছু নয়। তাহলে তদন্ত সাপেক্ষে ব্যাপারটা দেখে নিতে হবে, সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা সরকারের কাছে আছে। শক্তিপদ বাবুর কাছে একবার যাবো। শক্তিপদ বাবু, স্থানীয় যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা বলছেন হলংকে কেন্দ্র করেই তাদের ব্যবসা, সুতরাং সেই জায়গাটাও তো একটা চিন্তার, ভাবনার, আবেগে ধাক্কা, এবং ব্যবসা তো মার খাওয়ার জায়গা তৈরি হচ্ছেই, তাই কি মনে হয় আপনার শক্তিপদ বাবু? হ্যাঁ, এটা তো একটা বড় জায়গা, কারণ আপনারা জানেন যে ট্যুরিজম এখন পশ্চিমবঙ্গের অন্য একটা পার্ট, আর বিশেষ করে উত্তরবঙ্গে, যেটা উত্তরবঙ্গে তো টি বলা হয়, ট্যুরিজম, টিম্বার আর টি, এই তিনটে নিয়ে কিন্তু উত্তরবঙ্গ। তো স্বাভাবিক ট্যুরিজম যদি ধাক্কা খায় এইভাবে, হলং বাংলার জন্য তো একটু এফেক্ট হবেই, কারণ স্থানীয় মানুষ হলংয়ের টানে এবং হলংকে ঘিরেই একটা বেশ বড় পরিসর তৈরি হয়েছিল, তার আশপাশের ব্যবসাদাররা বেশ কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটা স্বাভাবিক। কারণ হলংয়ের টানে বললাম যে হলং শুধুমাত্র একটা বাংলো ছিল না, শুধুমাত্র একটা দর্শকদের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো, যে থাকতে পারুক আর না পারুক, অন্তত তার সামনে গিয়ে অন্তত ছবি তুলে নিজেকে কিতাব করতে মনে করত, এইরকম একটা জায়গা। স্বাভাবিক সে তার আজকে ভক্তিগত অবস্থা, এটা স্থানীয় ব্যবসাতে একটা হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ আরো একটা দিক, হলং কিন্তু একটা ডেস্টিনেশন, কিন্তু সেটাকে ছিল বলতে এখনো কেউ মেনে নিতে পারছে না। এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সঙ্গে আপনারা ফোন করছেন 40594020 এবং 4023 এই নাম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপ করছেন 8688866174 এই নাম্বারে। এই নিয়ে আলোচনায় আসবে একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বাংলা এট 5-এ হলং বাংলো পুড়ে ছাই হয়ে যাওয়া, কেন, পুরো বিষয়ে তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে, তারই সঙ্গে বাংলার আবেগ, বিশেষ করে পর্যটন মানচিত্রে যেখানে দাঁড়িয়ে রয়েছে হলং, সেখানে কতটা আঘাত, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। আর এই পুরো বিষয় নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তার প্রতিক্রিয়া কি উঠে আসছে শোনাবো। আমরা যথাযথ আমাদের ফায়ার টেন্ডার যায়, 3টে ফায়ার টেন্ডার আমাদের ওখানে কাজ করে, 4টে জেটে কাজ করে, 3টে ফায়ার টেন্ডার এবং 2টো পাম্প থাকে এবং আমাদের ডিওফও ওখানকার, তিনিও নিজে যান এবং সে কন্টিনিউ আমার সাথে রাত্রিবেলা যোগাযোগে থাকে। আমাদের দিক থেকে যা যা করণীয় আমরা সেই কাজটা করেছি, এটা বলতে পারি। ফায়ার সম্পর্কে আমি এটুকু বলতে পারি, ফায়ার যদি কোনো সময় খবর পাই, ফায়ার কোনো সময় নেগলিজেন্সি করে না, তারা দ্রুততার সাথে সেই কাজ করবার চেষ্টা করে, জীবন বাজি রেখে কাজ করে। আমাদের লোকেরা কালকে সেটাও করেছে, কাজ করেছে, কোনো সেখানে নেগলিজেন্সি ছিল না। আর বাড়িটা হচ্ছে ফরেস্টের বাড়ি ছিল, আমরা তাদেরকেও এর আগে ফায়ার অডিট করতে গিয়ে তাদেরকেও আমরা নোটিশ করেছিলাম, আর আমরা অডিটও সেখানে হয়েছিল, আমাদের সেখানে বলা হয়েছিল কী কী আমাদের পরামর্শ আমরা সেখানে দিয়েছিলাম তাদেরকে। দমকল মন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। জয়দীপদা, প্রশ্ন উঠছে যে কেন, কি করে এই ঘটনা ঘটলো, কিন্তু 8টা ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা, তখন যখন এই মুহূর্তে বন বন্ধ থাকে, আমরা জানি এই সময়টা একেবারে বন দপ্তরের নোটিশ থাকে, তখন কোথাও কি প্রশ্ন উঠছে না? প্রশ্ন ওই যেটা এর আগেও আমি বললাম, অ্যাক্সিডেন্টটাকে তো মেনে নিতে হবে অ্যাক্সিডেন্ট। এখন ফায়ার অডিট হয়েছিল, অবশ্যই ফায়ারের থেকে কিছু রেকমেন্ডেশনস নিশ্চয়ই ছিল, সেগুলো অনেকটা লাগুও করা হয়েছিল আমার ধারণা, কারণ যারা দায়িত্বে আছেন বাংলোর তাদেরকে আমি যথেষ্ট চিনি, ব্যক্তিগতভাবে চিনি, তাদের মধ্যে কাজের গাফিলতি আমি মনে হয় না হয়েছে, কিন্তু তবুও অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট। এবং আবেগের কথা যখন বারবার ফিরে আসছে, আমার মনে হয় আমি কাল রাত্রিরে যে খবরটা পাচ্ছিলাম যে সমস্ত বনকর্মীরা, অন্তত 50 মিটারের মধ্যে থাকার জায়গা রয়েছে, বনকর্মীরা থাকেন, রেঞ্জ অফিসার, বিট অফিসাররা থাকেন, প্রত্যেকে ওখানে বসে হাউ হাউ করে কেঁদেছেন কালকে, যে ওনাদের চোখের সামনে তাদের এত যত্নের একটা প্রপার্টি শেষ হয়ে গেল। সাধারণ মানুষের আবেগ তো আমরা দেখলামই টেলিভিশনের পর্দায়, কীভাবে মানুষ ভেঙে পড়েছে। এবং সবাইয়ের একটাই কথা, যেটা আমি এর আগেও বলেছি, এটার পুনর্নির্মাণ হোক এবং আবার এইটাকে এইভাবেই একটা উডেন বাংলো তৈরি করে আমাদের ঐতিহ্যটা ফিরিয়ে দেয়া হোক, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রকৃতিবিদ জয়ন্ত মান্না। জয়ন্তবাবু, হলং বাংলো পুড়ে খাক হয়ে যাওয়া, পুড়ে ছাই হয়ে যাওয়া, প্রকৃতিপ্রেমী, প্রকৃতিবিদ হিসেবে আপনার কাছে কতটা চিন্তার? খুবই চিন্তার। এটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। এটা ঐতিহ্য বহন করতো এবং অনেক মান্যগণ্য ব্যক্তিরা এখানে ছিলেন এবং আমিও থাকার সৌভাগ্য হয়েছিল। অনেকেই হয়তো জানে না, বিল্ডিংটা নির্মাণ হয় শালকাঠ এবং হলং উড দিয়ে। এই হলং উড অত্যন্ত মূল্যবান এবং হলং নদীর পাশে, এরকম ভারতবর্ষে আর কোনো জায়গায় আমরা এই জায়গায় এরকম দৃশ্য দেখতে পাই না। এবং আমরা যেখানে থাকতাম তার উল্টো দিক থেকে বন্যপ্রাণ ঘরে বসে দেখা যেত, এরকম নিদর্শন আর কোথাও নেই। এই ক্ষেত্রে অবশ্যই খুবই দুঃখের, খুবই দুঃখের। ধন্যবাদ জয়ন্তবাবু। প্রত্যেকের কথায় কিন্তু বারবার করে উঠে আসছে যে খুবই দুঃখের, এবং তারই সঙ্গে তিনি যে বিষয়টা যোগ করলেন, অর্থাৎ হলং উড ইতিহাস সাক্ষী রেখেছে এবং তারই সঙ্গে কিন্তু বাঙালি যেহেতু পায়ের তলায় সরষে বাঙালি ঘুরবে, সেই জায়গায় কিন্তু ঠিক তারাও খুঁজে খুঁজে বার করেছে যে বিষয়গুলো, সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে অরণ্য ভবনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, আমরা জানি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, বনমন্ত্রী এই মুহূর্তে উপস্থিত রয়েছে, কি জানতে পারছো, কি আপডেট? হলং বাংলো নিয়ে বৈঠক চলছে। দেখো, এর আগেও একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে ইতিমধ্যেই নবান্নে একটি টিম গেছে, যে টিমটি মুখ্য সচিবের সঙ্গে সরাসরি কথা বলেছেন, কারণ এই যে তদন্ত হবে সেই তদন্ত কিন্তু সরাসরি মুখ্য সচিবের তত্ত্বাবধানে এই তদন্ত হবে এবং একটি তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে, যে তদন্ত কমিটি ওই ঘটনাস্থলে যাবে। ফায়ার ব্রিগেডের পাশাপাশি সেই তদন্ত কমিটি সেখানে যাবে এবং সেখানে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবে যে
ঠিক কী কারণে এই এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। এবং এই তদন্ত কমিটি তারা রিপোর্ট দেবে একদিকে যেমন বনমন্ত্রীর কাছে, অপরদিকে কিন্তু মুখ্য সচিব তার কাছেও কিন্তু এই যে তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু তারা জমা দেবেন। নবান্নে যে টিমটি গিয়েছিলেন সেই টিমটি আসার পরে সেই টিমের সাথে বৈঠকে বসেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং পরবর্তীকালে যেরকমটা তোমাকে বললাম যে এই টিমের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট সম্পূর্ণভাবে খতিয়ে দেখবেন মুখ্য সচিব নিজে। ধন্যবাদ দেবারতী। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষের সঙ্গে। উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু এখনো চলছে, বারে বারে বৈঠক হচ্ছে, আর বিষয় হলং বাংলো পুড়ে যাওয়া, এই পুরো বিষয় নিয়ে আমরা সমস্ত আপডেট আপনাদেরকে জানাচ্ছি। আমরা আরও একবার শক্তিপদ ভট্টাচার্যের কাছে চলে যাব। শক্তিপদবাবু, একটু আগে প্রকৃতিপ্রেমী তার সঙ্গে আমরা কথা বলছিলাম, জয়ন্ত মান্না, তিনি বলছিলেন যে হলং উড দিয়ে তৈরি হয়েছিল। বাঙালি কিন্তু খুঁজে খুঁজে সেই সমস্ত জায়গাতেই পৌঁছে যায়, সেই জায়গাটা হলং বাংলো এই মুহূর্তে নেই, পুরো ছাই হয়ে গেছে। এটা বলতেও তো খারাপ লাগছে, তাই নয় কি? হ্যাঁ, একদম একদম। যদি একটা কাছ থেকে যদি কিছু চলে যায়, এটা আমাদের একটা বেদনার জায়গা, তো যে আমাদের অনেক কিছুই চলে যাচ্ছে। তার মধ্যে এই জায়গাটা আমরা বাঙালিরা কিন্তু খুব আঁকড়ে ধরে রেখেছিলাম। এটা নিয়ে বলতে গেলে জঙ্গলের সেন্টিমেন্টটা আমি একটু দুটো অন্য দিক থেকে বলি, যে আমাদের লেখক থেকে আরম্ভ করে বিভিন্ন চিত্র পরিচালক, অভিনেতা, তারা জঙ্গলকে তো ভীষণ ভালোবাসে এবং তারা জঙ্গলকে ভালোবেসে এটাকে একদম আপন করে নেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হবে। আমাদের বিখ্যাত লেখক সমরেশ বসু, তিনি যখন এই সমস্ত জঙ্গলে যেতেন, তার বন্ধুদের থেকে আমরা গল্প শুনেছি যে তিনি এই চাঁদনি রাতে গিয়ে তিনি চিৎকার করে গান গাইতেন যে সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। মানে বুঝতে পারছেন আবেগটা কোন জায়গায় থাকতো? জঙ্গল, চাঁদনি রাত, গাছপালা এবং এই সমস্ত খুঁজে পেতে বাঙালির বিভিন্ন জায়গায় সেদিয়ে যাওয়া, তার যে আবেগ, তার সাথে একটুখানি আটকাচ্ছি, বাঙালির বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া, বাঙালির গর্ব পিয়ালি বসাক, এভারেস্ট জয়ী, অক্সিজেন ছাড়া যিনি গিয়েছিলেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন। পিয়ালি, স্বাগত জানাচ্ছি আপনাকে। পিয়ালি, বাঙালির কাছে বেড়াতে যাওয়া, তোমার কাছে যেমন এভারেস্ট জয় একটা স্বপ্নকে ছোঁয়া, বাঙালির কাছে কিন্তু হলংয়ে বেড়াতে যাওয়া পর্যটন মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিয়ালির চোখে এই পুরো বিষয়টা কিরকম? হলং এই মুহূর্তে পুড়ে গেল। এটা তো খুবই একটা খুবই দুঃখজনক ঘটনা এবং হলংয়ে তো প্রচুর পর্যটক বেড়াতে যান। হলং খুবই একটা বিখ্যাত পর্যটনের জায়গা এবং আমাদের রাজ্যের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক দিক থেকেও একটা পর্যটনটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় এটা উচিত যে আমাদের রাজ্য এবং দেশ যাতে পর্যটনে অনেক উন্নতি করতে পারে। তো সেই রকম পরিস্থিতিতে যে হলংয়ে এই এত নাম করা বিখ্যাত একটা গেস্ট হাউস পুড়ে গেল, এটা ভীষণই দুঃখজনক ঘটনা। তো আমি চাইবো যে যাতে আমাদের সরকার এটা দেখেন এবং পর্যটনে যাতে আরো উন্নতি করা যায়, সেই দিকে কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেইভাবে যাতে এটার সমাধান হয়। কিন্তু যেটা ঘটে গেল সেটা তো খুবই দুঃখজনক, আরো যত্ন নেওয়া উচিত আমাদের যাতে এরকম ঘটনা আর যাতে না ঘটে, এটাই বলবো। ধন্যবাদ পিয়ালি। আমরা কথা বললাম এই মুহূর্তে এভারেস্ট জয়ী পিয়ালি বসাকের সঙ্গে এবং পিয়ালির প্রতিক্রিয়াতে উঠে আসছে যে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক, তারই সঙ্গে কিন্তু বলা হচ্ছে যাতে সরকার পুরো বিষয়ে ব্যবস্থা নেয়। জয়দীপদা, সরকার তো এতদিন রক্ষণাবেক্ষণ করেছে, করবেও নিশ্চয়ই, পরবর্তীকালে অতি দ্রুত সিদ্ধান্তের কথা ঘোষণা হবে। আজকে পর মিটিং চলছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধি দেবারতীও রয়েছে অরণ্য ভবনে, সেখান থেকে আপডেট তুলে ধরছে। প্রশাসনিক স্তরে অনেকগুলো সিদ্ধান্ত, আরও একটু আগে যদি সচেতনতা নেওয়া যেত তাহলে কি এই বিষয়টা এড়ানো যেত না? আপনি তো দীর্ঘদিন বিভিন্ন প্রান্তে আপনি দৌড়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় না? হ্যাঁ, দেখুন, ওই যেটা একই কথা বারে বারে রিপিট করছি আমি, যে এখন এটা ঘটে গেছে বলে আমরা এই পর্যালোচনাটা করছি, এরকম যাতে ভবিষ্যতে আর না ঘটে সেইটাকে ইনশিওর করার জন্য যেটা করার দরকার, আমার মনে হয় অন্তত আমি যদি এখানে বন বা জঙ্গলকে রিপ্রেজেন্ট করছি বলে আমার মনে হয় যে এই সমস্ত একটা এই ধরনের অডিট, সেফটি অডিট সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে আমাদের বনবাংলো আছে বা ফরেস্টের যে সমস্ত প্রপার্টিজ আছে যেগুলো শুধুমাত্র পর্যটনে ব্যবহার হয় এরম তো নয়, প্রচুর বাংলো আছে যেগুলো প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়, বন দপ্তর করে, সেইগুলোকে আমার মনে হয় এটার থেকে আমরা আবার একটা ইন্ডিকেশন পেলাম যে আমাদের আরও কেয়ারফুল হওয়া উচিত এবং আমাদের আরও যত্নশীল হওয়া উচিত।
এবং আমার মনে হয় যেভাবে প্রশাসন রিয়্যাক্ট করেছে, আজকে যেভাবে মিটিংস হচ্ছে, যেটা আমরা এখন শুনতে পাচ্ছি যে চিফ সেক্রেটারি ওনার তত্ত্বাবধানে একটা কমিটি গঠিত হবে এবং সেটা তদন্ত করবে। তো আমার মনে হয় দিস হ্যাজ বিন টেকেন আপ ভেরি সিরিয়াসলি অন আ ভেরি সিরিয়াস নোট, এবং এইটাই একমাত্র আমাদের আশা যে আগামী দিনটা যাতে আরও এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এরম দুঃখজনক ঘটনা, আমাদের চোখের জল বের করে দেবে এরম ঘটনা যেন না পুনরাবৃত্তি হয়। একেবারে জয়দীপ দা কিন্তু সেই আবেগের জায়গাটা তুলে ধরেছেন, আমাদের চোখের জল যাতে না বেরিয়ে আসে, তাই একটু যদি সকলে মিলে নজর দেন, এই আবেদনও কিন্তু জয়দীপ দার মুখ থেকে বেরিয়ে আসে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পর্যটন ব্যবসায়ী সৌমিত্র কুণ্ডু। সৌমিত্র বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন আপনি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত, বাঙালি দীপুদা হিসেবে পরিচিত, তার সঙ্গে হলংও কিন্তু জড়িয়ে। কিভাবে দেখছেন হলং পুড়ে যাওয়া? এখন প্রচুর মানুষ ডুয়ার্সে যাচ্ছেন, ডুয়ার্সে খুব উপভোগ করেন, এবং হলং হচ্ছে ডুয়ার্সের একটা অন্যতম টুরিস্ট স্পট। প্রায় যারা গেছেন তারা প্রায় প্রথমেই হলং এর দিকে যাওয়ার চেষ্টা করেন, এবং হলং এর যে অ্যাকোমোডেশনটাই তাদের হলং এর সবচেয়ে প্রিয় জায়গা। খুব দুর্ভাগ্যের ব্যাপার যে এইটা যখনই আগুন লেগে প্রায় ভস্মীভূত হয়ে গেল, এই খবরটা জানার পরে আমরাও যেমন মর্মাহত, আমার জানাশোনা যতজন টুরিস্ট গেছেন যারা হলংয়ে, তারা অত্যন্ত বিস্মিত যে এরকম একটা কি জন্য। এখন তো সিজন অফ, এখন তো টুরিস্টও নেই, যে কি কারণে হঠাৎ এরকম একটা ঘটনা ঘটলো, এমন ভাবে পড়ে গেল যেন সেটা পুরো প্রায় ভস্মীভূত হওয়ার মতন। এটা খুব দুঃখের কথা। এটা পর্যটক প্রিয় মানুষের কাছে, পর্যটকদের কাছে, সবার কাছে খুব দুঃখ। এটা একটা খুব প্রিয় জায়গায় উত্তরবঙ্গের ডুয়ার্সে যারা যান, হলং এবং হলং এর এই অ্যাকোমোডেশনটা অত্যন্ত প্রিয় তাদের ডেস্টিনেশন। তারা প্রত্যেকেই এটা খুব ব্যথিত, তাদের সাথে আমরাও খুব ব্যথিত। ধন্যবাদ। আমরা কথা বললাম পর্যটন ব্যবসায়ী সৌমিত্র কুণ্ডুর সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশ্বজিৎ শাহ, সহ সভাপতি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশন। বিশ্বজিৎ বাবু, এই পুরো বিষয়ে জানার পর এই মুহূর্তে কতটা চিন্তায় আপনারা? আমরা নিশ্চয়ই যোগাযোগ করবো বিশ্বজিৎ বাবুর সঙ্গে, কিন্তু তার আগে আমরা আরো একবার চলে যাব শক্তিপদ বাবু এবং তারই সঙ্গে জয়দীপদার কাছে হলংকে কেন্দ্র করে অভিজ্ঞতা এক দু লাইনে জানার জন্য। শক্তিপদ বাবু, এক দু লাইনে হলংকে কেন্দ্র করে আপনার অভিজ্ঞতা, আপনার লেখাতে উঠে এসেছে। আসলে কি বলুন তো, সমুদ্রে যেমন জাহাজ দেখানোর জন্য লাইট হাউস থাকে, হলংটা ছিল এই ডুয়ার্স অঞ্চলের লাইট হাউস। এই লাইট হাউসের মতোই কিন্তু হলং পুরো একটা জায়গাটাকে পুরো ডুয়ার্সটাকে যেন একটা আলো দেখাচ্ছে। সেই লাইট হাউসটা ক্ষতি হয়ে যাওয়াতে আমরা সবাই খুব মর্মাহত। একদম লাইট হাউসের হলং বাংলা। জয়দীপ দা, শক্তিদার মতো বিদগ্ধ মানুষ যেটা বললেন, এর আগের বার যেটা শেয়ার করলেন, এর আগে যখন উনি বলছিলেন যে ওই জায়গাটাকে দেখে যে ফিলিংটা হয়, তো আমার তখন মনে পড়ে গেল সম্ভবত 1995 সাল, আমি সুচন্দ্রা এবং আমাদের কিছু বন্ধুবান্ধব আমরা হলংয়ে ছিলাম বোধহয় 2 না 3 রাত। তো আমার মনে আছে যে আমাদের জীবনের প্রথম যদি কোনো টাস্কার বা জঙ্গলি হাতির চার্জ সরাসরি আমরা এক্সপিরিয়েন্স করে থাকি, সেটা কিন্তু হয়েছিল একদম এই হলং বাংলোর সামনে। মানে আমি এখনও বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। সেই আমরা ছবি তুলছিলাম একটা গন্ডারটা ওই আপনার ওই যে ওখান দিয়ে যে স্রোতটা যায় তার অপোজিটে ছিল, তার উল্টো পারে। আমরা খেয়াল করিনি আমাদের বাঁদিক দিয়ে, বাংলোটাকে পেছনে রাখলে আমাদের বাঁদিক দিয়ে আমার এখনও মনে আছে কি সাংঘাতিক একটা টাস্কার বেরিয়ে এলো এবং আমাদের তাড়া করলো। আমরা কোনো মতে দৌড়ে আমরা সেই বাংলোর মধ্যে ঢুকে গেলাম। সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, একটা জিনিসে আমরা লাকি যে কালকে যে এত বড় অগ্নিকাণ্ডটা হয়েছে, তাতে আমি যা খবর পেয়েছি তাতে আমাদের বন্য প্রাণের কোনো জায়গার থেকে কোনো ক্ষতি হয়নি, বা যেটা সব থেকে লাকি আমরা যে তেমন কোনো হাওয়া ছিল না যার জন্য আশপাশের বড় গাছগুলোয় আগুন ছড়িয়ে পড়েনি। আমরা যদি একবার ভাবি তাহলে শিউরে ওঠার মতো যদি কোনোভাবে ফায়ারটা স্প্রেড করতো, একটা দাবানল হতেই পারত। তো যাই হোক, সেটা ঈশ্বর রক্ষা করেছেন যে আরও অনেক বড় ক্ষতি হতে পারত, প্রচুর বন্যপ্রাণের ক্ষতি হতে পারত। সেইটার থেকে অন্তত আমরা রক্ষা পেয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কিন্তু ইতিমধ্যেই জয়দীপ দা তুলে ধরলেন। শক্তিপদবাবু বলছিলেন আরো বড় ক্ষতি থেকে কিন্তু রক্ষা পেয়েছে পুরো ঘটনায়। আর অনেকগুলো তথ্য আমরা জানার চেষ্টা করবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায় বাংলা@5-এ।
বাংলা এট 5-এ আমরা আলোচনা করছি হলং পুড়ে যাওয়া এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিস্থিতির সমস্ত আপডেট নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশ্বজিৎ শাহ, সহ-সভাপতি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশন। বিশ্বজিৎ বাবু, হলং পুড়ে যাওয়া আপনাদের কাছে কতটা আবেগের, কতটা চিন্তার? নমস্কার। মানে কথা বলার মতো জায়গায় নেই। ছোটবেলার থেকে হলং বন বাংলো দেখে বড় হয়েছে। হলং বন বাংলো শুধুমাত্র একটা বন বাংলো না, এটার সঙ্গে অনেক ইতিহাস, অনেক গরিমা, ঐতিহ্য জড়িয়ে আছে। কাল যখন রাত 9টায় প্রথম ফোন আসে যে হলং বন বাংলোতে শর্ট সার্কিট হয়েছে, তখনও আমরা বুঝতে পারিনি এর ভয়াবহতা কত দূর অব্দি যেতে পারে। কিন্তু আস্তে আস্তে যখন ভিডিও বা বিভিন্ন সংবাদ প্রকাশ হয় তখন বুঝে যায় যে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের এক মুকুট যে পর্যটন স্থলগুলো ছিল এবং হলং বন বাংলো তার মধ্যে সবার উপরে। হলং বন বাংলোর সঙ্গে দেশি বিদেশি বহু মানুষের পদধূলি চিহ্ন পড়ে আছে, সেটা ধূলিসাৎ হয়ে গেল। জানি না এর পরবর্তীতে কি হবে, তবে আমরা মানে যারা জলদাপাড়ার আশেপাশে যারা বসবাস করি, একজন পর্যটন প্রেমী, পরিবেশ প্রেমী এবং মাদারের বাসী হিসাবে একদম মর্মাহত। মানে গতকাল থেকে আজ অব্দি রাতে ঘুম হয়নি, চোখে দিয়ে জল। মানে আবেগের নাম হচ্ছে হলং বন বাংলো। ধন্যবাদ। এই কথাটাই বারবার করে উঠে আসছে, আবেগের নাম হলং বাংলো। জয়দীপ দাও কিন্তু সে কথাই বলছেন। আর এই হলং বাংলো পুড়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্যে কি বলেছেন শোনাবো। তদন্ত হওয়া প্রয়োজন, তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। এর আগে একসময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন। তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি, তারই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের মানুষের প্রতিক্রিয়া এবং আপনাদের মতামত আমরা কিন্তু চেয়েছি। প্রত্যেক দিনই আমরা নানান বিষয়ে আপনাদের সামনে তুলে ধরি বা প্রশ্ন করি, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেন এবং হাজার হাজার লাখ লাখ সেই মতামত আমরা পাই। আজ আমরা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, হলং বাংলো পুড়ে ছাই, ঐতিহ্যবাহী এই পর্যটন আবাস রক্ষণাবেক্ষণে সক্রিয়তার অভাব কি? ইতিমধ্যে আপনাদের উত্তর পেয়েছি, ইউটিউবে উত্তর পেয়েছি। হ্যাঁ বলেছেন 90% মানুষ, না বলেছেন 10% মানুষ। ফেসবুকে বলেছেন হ্যাঁ একই প্রশ্নের উত্তরে 80% মানুষ, না বলেছেন 20% মানুষ। এক্স স্যান্ডলে একই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন 80% মানুষ, না বলেছেন 20% মানুষ। হোয়াটসঅ্যাপে একই প্রশ্নের উত্তরে 70% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 30% মানুষ। হলং বাংলো পুড়ে যাওয়ার এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের অতিথিদের সঙ্গে। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এই আলোচনা এখানেই শেষ করছি, নিচ্ছে একটা বিরতি। চোখ রাখুন জি 24 ঘন্টায় আরও অন্যান্য খবরের জন্য। এরপর হ্যালো কলকাতা নিয়ে আসছে সব্যসাচীর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।